আসসালামু আলাইকুম সবাইকে। আমি জাহানারা তাবাসসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি বইয়ের পক্ষ থেকে সকল নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তোমরা সকলে জানো আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নের সমাধান, এমসিকিউ, সাজেশন, তাছাড়া রোড টু মিশন 100 সাজেশন, সাইক্লোন সাজেশন, বোর্ড অ্যানালিসিস সব কিছু তুমি একটা বইই পাচ্ছ। এবং আমাদের বইয়ে ইউজ করা হয়েছে প্রচুর পরিমাণে কিউআর কোড। যখনই কোনো প্রশ্নের সমাধানের প্রয়োজন হবে তখনই কিউআর কোডটা স্ক্যান করবে এবং আমরা হাজির হয়ে যাব তোমার সেই প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। তাহলে আজকে আমরা অধ্যায় 13 সৃজনশীল প্রশ্নে রাজশাহী বোর্ড 2024 সালের যে প্রশ্নটা আছে সেটা আজকে সলভ করব। আশা করি ক্লাসটা করে তোমরা অনেক বেশি উপকৃত হবে। চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। দেখো এখানে যে প্রশ্নটা আছে এখানে দুটো দৃশ্যকল্প দেওয়া আছে। দৃশ্যকল্প বলতে এখানে দুটো হচ্ছে উদ্দীপক দেওয়া আছে। তো দৃশ্যকল্প একে আছে হচ্ছে সিম জাতীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম অবস্থান করে, আর দৃশ্যকল্প 2-এ দুইটা খাদ্য শিকড় সম্পর্কে বলা আছে। তার মানে এখানে দুইটা দৃশ্যকল্প দিয়ে দুইটা সৃজনশীল আর দুইটা হচ্ছে তোমার অনুধাবনমূলকও থাকতে পারে, তোমার থাকতে পারে হচ্ছে প্রয়োগমূলক, অথবা থাকতে পারে হচ্ছে উচ্চতর দক্ষতা। অর্থাৎ একটা দিয়ে তোমার হচ্ছে এই দুইটা উদ্দীপক দিয়ে দুইটা প্রশ্ন তুমি অবশ্যই পাবে। তাহলে এখানে আমরা দেখি প্রথম প্রশ্ন যেটা, প্রকৃতির ধাঙ্গর কাকে বলে? প্রকৃতির ধাঙ্গর কারা? যারা হচ্ছে পরিবেশের মৃতদেহ বা আবর্জনা খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে তারাই মূলত প্রকৃতির ধাঙ্গর। কারা এগুলো? কাক, শকুন, শিয়াল, হায়না, এগুলো হচ্ছে কি প্রকৃতির ধাঙ্গর। ধাঙ্গরের অপর নাম হচ্ছে আবর্জনা ভুক। তো তোমাদের যদি প্রশ্ন করে আবর্জনা ভুক করে তাহলেও কিন্তু অ্যান্সার সেম হবে। তারপরে প্রশ্ন দেখো, সুবিচার পাওয়ার সাথে ডিএনএ সম্পর্ক ব্যাখ্যা করো। সুবিচার পাওয়ার সাথে, আচ্ছা এখানে দেখো কোনো অপরাধীকে নির্ভুলভাবে শনাক্তকরণে বর্তমানে ডিএনএ টেস্ট সর্বাপেক্ষা নির্ভরযোগ্য পদ্ধতি। তার মানে সুবিচার পাওয়া বলতে যদি কোনো কারণে কেউ অপরাধী হয় তার মানে তার অপরাধী যে আছে সে আসলেই অপরাধী কিনা, বা হচ্ছে সেই ব্যক্তিকে শনাক্ত করার জন্য কি করতে হয়? ডিএনএ টেস্ট করতে হয়। তো এই ডিএনএ টেস্ট সম্পর্কে আমরা এখানে ব্যাখ্যা করব, ডিএনএ টেস্ট কিভাবে হচ্ছে। আচ্ছা, ডিএনএ টেস্টের মাধ্যমে সাধারণত যেটা করা হয় অপরাধীকে শনাক্ত করা হয়। কিভাবে অপরাধীকে শনাক্ত করা হয়? মনে করো কোনো একটা জায়গায় যেখানে হচ্ছে অপরাধ সংঘটিত হয়েছে সেখান থেকে কোনো একটা নমুনা নেওয়া হলো। সেই নমুনা হতে পারে রক্ত, সেই নমুনা হতে পারে চুল, বা হচ্ছে গিয়ে দেহের কোনো অংশ, অথবা হচ্ছে গিয়ে কোনো ড্রেস। সেখান থেকে কোষ নিয়ে তোমার এখান থেকে নমুনা সংগ্রহ করা হয়। তো নমুনা সংগ্রহ করার পরে কি হয়? সেখান থেকে ডিএনএর নকশাটাকে বের করা হয়। ডিএনএর নকশাটা বের হলো, এরপরে হচ্ছে যারা রয়েছে, যারা সন্দেহভাজন ব্যক্তি রয়েছে তাদের সকলের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অথবা হচ্ছে অন্য কোনো জৈবিক নমুনা সংগ্রহ করে তাদের ডিএনএর নকশাটা বের করা হয়। যখনই দেখা যায় অপরাধস্থল থেকে পাওয়া ডিএনএর নকশার সাথে যারা সন্দেহভাজন ব্যক্তি রয়েছে তাদের ডিএনএর নকশা মিলে গেছে, অথবা যদি 99%ও মিলে যায় তাহলে অবশ্যই সে ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবে। তাহলে এইভাবে কিন্তু যে নমুনা পাওয়া যায় সেই নমুনার সাথে এবং সন্দেহভাজন ব্যক্তির যে নমুনাটা সেখান থেকে নিয়ে ডিএনএ টেস্ট করে মিল অমিল চিহ্নিত করা হয়, এবং সন্দেহভাজন যে ব্যক্তি আছে সে যদি শনাক্ত হয় তাহলে অপরাধী যে না সে কিন্তু মুক্তি পেয়ে যায়। তাহলে আমাদের ডিএনএ টেস্ট কিসের জন্য করা হয়? সাধারণত কে অপরাধী কে অপরাধী না, বা হচ্ছে কোনো সময় সন্তানের পিতৃত্ব বা মাতৃত্ব শনাক্ত করানোর জন্য হচ্ছেও কিন্তু তোমার ডিএনএ টেস্ট করা হয়। এরপরে দেখো হচ্ছে দৃশ্যকল্প 1-এর জীব দুটি কি ধরনের আন্তঃক্রিয়া প্রদর্শন করে। আচ্ছা, দৃশ্যকল্প 1-এ হচ্ছে শুধুমাত্র একটা উদ্দীপক দেয় এক লাইনে, সিম জাতীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম অবস্থান করে। এখানে কোন আন্তঃক্রিয়াটা নির্দেশ করছে? এখানে তোমার ধনাত্মক আন্তঃক্রিয়া নির্দেশ করছে। এই ধনাত্মক আন্তঃক্রিয়ার নাম কি? মিউচুয়ালিজম। মিউচুয়ালিজমের ব্যাখ্যাটা এখন আমরা দিব। অবশ্যই প্রথমে তুমি যেটা করবা জ্ঞানমূলক উত্তরটা লিখবা। জ্ঞানমূলক উত্তরটা কি? উদ্দীপকের দৃশ্যকল্প 1-এ জীব দুটি হলো সিম গাছ এবং রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। এই দুটি জীব মিউচুয়ালিজম আন্তঃক্রিয়ার প্রদর্শন করে। এখন তার পরের প্যারায় তুমি মিউচুয়ালিজম আন্তঃক্রিয়া কি জিনিস, সেটা সিম গাছ এবং রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার জন্য কিভাবে প্রযোজ্য সেটার উত্তর এখানে লিখবে। কিভাবে এটার অ্যান্সারটা দিবা? মিউচুয়ালিজম এক ধরনের ধনাত্মক আন্তঃক্রিয়া। এই ধরনের আন্তঃক্রিয়ায় কি হয়? উভয়ই কিন্তু একে অন্যের দ্বারা উপকৃত হয়, মানে যে দুটো জীব থাকবে সেই দুটো জীবই কিন্তু উপকৃত হবে। দৃশ্যকল্প 1-এর যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আছে সেটা সিম জাতীয় উদ্ভিদের শিকড়ে অবস্থান করে, অর্থাৎ মূলে অবস্থান করে, এবং সেখানে মূলে অবস্থান করে গুটির মতো গঠন তৈরি করে। এই যে গুটির মতো যখন গঠন তৈরি করছে এই গুটির ভিতরে থাকে হচ্ছে ব্যাকটেরিয়া, আর যে সিম গাছের মূল সেটা তো মূলের জায়গায় রয়েছে।
বাতাসের যে নাইট্রোজেন রয়েছে সেই নাইট্রোজেন কখনোই উদ্ভিদ সরাসরিভাবে গ্রহণ করতে পারে না। তখন কি হয়, নাইট্রোজেনটা সংবন্ধন করা প্রয়োজন হয়। সংবন্ধন মানে কি, বাতাসের যে নাইট্রোজেন আছে সেটা মাটির সাথে অ্যাটাচ করার প্রয়োজন হয়, মাটির মধ্যে নিয়ে আসার প্রয়োজন হয়। কিন্তু সিম গাছ এটা নিজে থেকে করতে পারে না। কে করতে পারে? ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়ার নাম কি? রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা কি করে, বাতাসের যে নাইট্রোজেন আছে সেটা মাটির সাথে সংবন্ধন করে ফেলে। যখন সংবন্ধন করে, মাটির সাথে যখন মিশে যায়, তখন সিম গাছের উপকার হয় যে সে খুব দ্রুতভাবে মাটি থেকে এই নাইট্রোজেন তার গাছে নিতে পারে। এবং আমরা জানি নাইট্রোজেন কিন্তু গাছের জন্য খুবই খুবই প্রয়োজন, কারণ নাইট্রোজেন ছাড়া ক্লোরোফিল তৈরি হবে না। তার মানে কি, নাইট্রোজেন সংবন্ধন করার পেছনে এখানে ব্যাকটেরিয়ার হাত রয়েছে। ব্যাকটেরিয়া এই হেল্পটা সিম গাছকে করছে। তাহলে এখানে ব্যাকটেরিয়া কিভাবে উপকৃত হচ্ছে? ব্যাকটেরিয়া উপকৃত হচ্ছে এভাবে, সিম গাছ যখন সে নাইট্রোজেন পাচ্ছে বা অন্যান্য উপাদান ঠিকমতো পাচ্ছে, সে কিন্তু সালোক সংশ্লেষণ ঘটিয়ে খাদ্য তৈরি করছে। এই খাদ্য বা পুষ্টি উপাদান ব্যাকটেরিয়াকে সরবরাহ করছে। তার মানে কি, তার মানে এখানে ব্যাকটেরিয়া গাছের জন্য নাইট্রোজেন সরবরাহ করছে, ঠিক একইভাবে খাবার তৈরি করে সিম গাছ ব্যাকটেরিয়াকে দিয়ে দিচ্ছে। এখানে দুইজনই, অর্থাৎ সিম গাছ এবং রাইজোবিয়াম ব্যাকটেরিয়া দুইজনই একে অন্যের দ্বারা উপকৃত হচ্ছে। যেহেতু দুইজনই উপকৃত হচ্ছে, তাই এটাকে আমরা মিউচুয়ালিজম আন্তঃক্রিয়া বলবো। এরপরে প্রশ্ন দেখি, এটা হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্ন। সেটা হচ্ছে দৃশ্যকল্প 2-এ 1 এবং 2 এর মধ্যে কোনটিতে শক্তির অপচয় বেশি হয়? তার মানে এখানে আমরা দুইটা খাদ্য শিকল দেখতে পাচ্ছি। প্রথম খাদ্য শিকলে শৈবাল, ছোট মাছ, বাজপাখি রয়েছে। এবং এখানে খাদ্যস্তর কয়টা? অবশ্যই আমরা দেখে বুঝতে পারছি 1, 2, 3টা খাদ্যস্তর রয়েছে। আর 2 নম্বরে হচ্ছে ঘাসকে খায় পতঙ্গ, পতঙ্গকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় বাজপাখি। এখানে হচ্ছে 5টা খাদ্যস্তর রয়েছে। তাহলে এইখানে এই খাদ্য শিকল সবচেয়ে বড়। তার মানে আমরা জানি যে যে খাদ্য শিকল সবচেয়ে বড় হবে সেখানে শক্তির অপচয়টাও বেশি হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি? অবশ্যই 2 নম্বর খাদ্য শিকলে শক্তির অপচয় বেশি হবে। এখন আমরা এটার ব্যাখ্যা করব যে কেন 2 নম্বর খাদ্য শিকলে শক্তির অপচয়টা বেশি হচ্ছে। দৃশ্যকল্প 2-এ 1 এবং 2 নং খাদ্য শিকলের মধ্যে 2 নং খাদ্য শিকলে শক্তির অপচয় সবচেয়ে বেশি হয়, কারণ বাস্তুতন্ত্রের খাদ্য শিকলের স্তরের সংখ্যা যত বেশি হবে শক্তির অপচয় তত বেশি হবে। ঠিক আছে, এটা আমরা সকলেই জানি। আচ্ছা, তো আমরা তারপর হচ্ছে 2টা খাদ্য শিকল লিখবো। লেখার পরে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে 1 নং খাদ্য শিকল ব্যাখ্যা করবো, দেন তারপরে হচ্ছে 2 নং খাদ্য শিকল ব্যাখ্যা করবো। তো 1 নং খাদ্য শিকলের ক্ষেত্রে আমরা খেয়াল করি এখানে 3টা খাদ্যস্তর রয়েছে বা 3টা শক্তিস্তর রয়েছে। এখন শৈবাল যে খাবারটা তৈরি করছে সেই খাবারটার থেকে বা যে পরিমাণ শক্তি উৎপাদন করছে সেটার থেকে 10% শক্তি ছোট মাছকে দিচ্ছে। কেন? ছোট মাছ হচ্ছে শৈবালকে খাবার হিসেবে ভক্ষণ করছে। আচ্ছা, তার মানে সে কিন্তু পুরোপুরি শক্তি পায় না, 10% শক্তি পাচ্ছে। এখন ছোট মাছকে খায় হচ্ছে বাজপাখি। তার মানে কি, ছোট মাছে যে পরিমাণ শক্তিটা আসছে তার 10% আবার যাবে হচ্ছে বাজপাখির মধ্যে। কার মধ্যে যাবে? বাজপাখির মধ্যে যাবে। তার মানে কি, এখানে শক্তিটা কমে যাচ্ছে, 10% করে করে কমে যাচ্ছে, আর বাকি 90% কিন্তু পরিবেশে উন্মুক্ত হয়ে যাচ্ছে তাপ শক্তি হিসেবে। তো এই যে 10% করে শক্তি কমছে, তাহলে এখানে খাদ্যস্তর রয়েছে 3টা, আর শক্তির অপচয় কয়বার হচ্ছে? 2বার। এখানে শক্তির অপচয় হচ্ছে আর এখানে শক্তির অপচয় হচ্ছে, 2বার শক্তির অপচয় হচ্ছে। তার মানে এই খাদ্য শিকলটা যেহেতু একটু ছোট, এখানে 2বার শক্তির অপচয় হচ্ছে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝে গেলাম। এরপরের খাদ্য শিকলটা এখন আমরা তুলনা করি। পরের খাদ্য শিকলে কি হচ্ছে? ঘাসকে খায় হচ্ছে পতঙ্গ, পতঙ্গকে খায় ব্যাঙ, ব্যাঙকে ভক্ষণ করে সাপ, সাপকে ভক্ষণ করে হচ্ছে কি বাজপাখি। এখানে খাদ্যস্তর কয়টা? 5টা খাদ্যস্তর রয়েছে। আর এইখানে ঘাসের মধ্যে যে পরিমাণ শক্তি থাকে, যে পরিমাণ শক্তি উৎপাদন হচ্ছে তার থেকে 10% যাবে হচ্ছে পতঙ্গের মধ্যে। পতঙ্গে এখন যে পরিমাণ শক্তি থাকবে তার 10% যাবে হচ্ছে ব্যাঙের মধ্যে। তাহলে ব্যাঙ যে পরিমাণ শক্তি পাচ্ছে বা যে পরিমাণ শক্তি সে পেলো তার 10% যাবে হচ্ছে কি সাপের মধ্যে। তার মানে এখানে প্রত্যেকটা স্তরে 10% শক্তি পাস হচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে তার মানে কি প্রত্যেকটা স্তরে শক্তি পরিমাণ কমে যাচ্ছে। এখন দেখো, সাপের ক্ষেত্রে যে পরিমাণ শক্তি আসছে তার 10% যাবে হচ্ছে গিয়ে বাজপাখির মধ্যে। কার মধ্যে? বাজপাখির মধ্যে যাবে। খুব ভালো কথা। তার মানে ঘাসের মধ্যে যদি তোমার এখানে 100 কিলোজুল শক্তি থাকে মনে করো, তাহলে বাজপাখির মধ্যে কি আর 100 কিলোজুল শক্তি পাস হবে? কখনোই না। সেটা কমতে কমতে 0.01-এ গিয়ে পৌঁছাবে। তাহলে এইখানে আমার খাদ্যস্তর রয়েছে 5টা, শক্তির অপচয় হচ্ছে 4বার। এখানে শক্তির অপচয় হয়, এখানে শক্তির অপচয়, এখানেও শক্তির অপচয় হয়। 10% যখন পাস হয়ে যাচ্ছে তার মধ্যে 90% পরিবেশে উন্মুক্ত হয়ে যাচ্ছে। তার মানে এইভাবে যেহেতু শক্তির অপচয় হচ্ছে, 4বার করে শক্তির অপচয় হচ্ছে, তার মানে এখানে শক্তির অপচয়টা বেশি বা শক্তি ব্যয়টা বেশি হচ্ছে।
1 নাম্বার খাদ্য শিকল থেকে, কারণ 1 নাম্বার খাদ্য শিকলে 2 বার শক্তির অপচয় হয় আর 2 নাম্বার খাদ্য শিকলে 4 বার শক্তির অপচয় হয়। তার মানে অবশ্যই আমরা বলতে পারি যেহেতু 2 নং খাদ্য শিকল সবচেয়ে বড়, তাই এখানে শক্তির অপচয়টাও বেশি হচ্ছে। তাহলে এই ধরনের প্রশ্নের উত্তরে অবশ্যই আমরা দুইটা থেকে 3টা প্যারায় অ্যান্সারটা করব। প্রথম খাদ্য শিকল নিয়ে একটা প্যারায় ব্যাখ্যা করব, তারপরের খাদ্য শিকলটা নিয়ে সেকেন্ড প্যারাটা ব্যাখ্যা করব, এর পরের প্যারায় আমরা হচ্ছে 2টা খাদ্য শিকল সম্পর্কে আমরা হচ্ছে তুলনা করব, 2টা খাদ্য শিকলের তুলনা করব কোনটাতে বেশি হচ্ছে কোনটাতে কম হচ্ছে। তোমরা চাইলে এখানে 3-4 লাইনে একটা ব্যাখ্যা দিতে পারো যে কেন 2 নাম্বার খাদ্য শিকলে শক্তির অপচয়টা বেশি হচ্ছে। ঠিক আছে, তো এইখানে যে উত্তরগুলো সেই উত্তরগুলো যে হুবহু তোমাকে পরীক্ষায় লিখতে হবে তা কিন্তু না, এগুলো তোমার জন্য একটা হচ্ছে গিয়ে মানে একটা আমি বলবো যে আদর্শভাবে একটা উত্তর তৈরি করা হয়েছে। তুমি চাইলে এই উত্তরটাকে ছোট করেও দিতে পারো, তুমি চাইলে উত্তরটাকে আরো সুন্দর করে গুছিয়ে আরো বড় করে সুন্দর করে ব্যাখ্যা করে দিতে পারো, চিত্রসহ দিতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু কখনোই হচ্ছে কি আমি বলবো না যে এখানে যে প্রশ্নগুলো আছে তুমি হুবহু পরীক্ষায় দিয়ে আসো, না, তুমি এখান থেকে আইডিয়া নাও, তুমি এই প্রশ্নগুলো পড়ো, বুঝে পড়ো, তুমি এটা বুঝতে চেষ্টা করো যে এগুলো কিভাবে লেখা হয়েছে, তাহলে তুমি কিন্তু পরীক্ষায় সেইভাবে অ্যান্সারগুলো দিয়ে তোমার একটা ভালো রেজাল্ট আসবে। তাহলে আশা করি আজকের ক্লাসে আমাদের এই বোর্ডের প্রশ্নটা খুব সহজভাবে তোমরা বুঝতে পেরেছো। তাহলে সবাইকে তাহলে বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ সবাইকে।